হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে। আমরা জানি যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তাহলে যে বস্তুর উপর বল প্রয়োগ করা হয় সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বল প্রয়োগ করে, অর্থাৎ দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটির উপর আবার বল প্রয়োগ করে। যেমন যদি আমরা ওয়ালের মধ্যে একটা স্প্রিং যদি আমরা শক্ত করে লাগিয়ে রাখি এবং সেই স্প্রিংয়ের সাথে যদি আমরা আরও একটা স্প্রিং যদি লাগিয়ে রাখি এবং দ্বিতীয় স্প্রিংয়ের উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে দ্বিতীয় স্প্রিংয়ের দ্বারা যখন আমরা প্রথম স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করব, তখন প্রথম স্প্রিংটি দ্বিতীয় স্প্রিংটির উপরও বল প্রয়োগ করবে। অর্থাৎ যখন কোনো একটা বস্তু অন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও বিপরীত দিকে আবার এই বস্তুটির উপর বল প্রয়োগ করে। প্রথম বস্তুটি যখন দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তুটি আবার প্রথম বস্তুর উপরও বল প্রয়োগ করে, সমান পরিমাণ বল প্রয়োগ করে। যেমন মনে করো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, আমরা রাস্তায় দাঁড়ানো আছি, এখন আমাদের হাঁটার প্রয়োজন হচ্ছে। তো আমরা যখন হাঁটতে আরম্ভ করি, তখন আমরা কি করি? তখন আমরা আমাদের পায়ের পেশি দিয়ে রাস্তার উপর আমরা বল প্রয়োগ করি পিছন দিকে, এবং যখন রাস্তার উপর আমরা পিছন দিকে বল প্রয়োগ করি, তখন রাস্তা আমাদের উপর সমান পরিমাণ বল প্রয়োগ করে এবং সেই বল সামনের দিকে প্রয়োগ করে। সুতরাং আমরা সামনের দিকে হাঁটতে সক্ষম হই। তাহলে এখানে আমরা যে বল প্রয়োগ করেছি রাস্তার উপর, সেই রাস্তাটি আবার বিপরীত দিকে আমাদের উপর বল প্রয়োগ করেছে। এরকম বিভিন্ন উদাহরণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই। যেমন মনে করো যখন আমরা কোনো বন্দুক থেকে গুলি ছাড়ি, বন্দুক থেকে যখন বুলেট ছোড়া হয়, তখন বন্দুকটি বুলেটের উপর বল প্রয়োগ করে, এবং যখন বন্দুকটি বুলেটের উপর বল প্রয়োগ করে, তখন বুলেটটিও আবার সমান পরিমাণ বল বন্দুকের উপর ক্রিয়া করে। তো এক্ষেত্রে প্রথম বস্তুর দ্বারা যে প্রয়োগ করা বল, সেই বলটা হচ্ছে ক্রিয়া, এবং দ্বিতীয় বস্তুর দ্বারা প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ হয় সেই বল হচ্ছে প্রতিক্রিয়া। তাছাড়া যেমন মনে করো যখন নৌকা থেকে মাঝি লাফ দিয়ে যখন ডাঙ্গায় চলে আসে, তো নৌকা থেকে লাফ দিয়ে মাঝি ডাঙ্গায় যখন আসে, ঠিক তখনই মাঝি লাফ দেওয়ার সাথে সাথে নৌকাটি পিছন দিকে গতিশীল হয়। তো এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে মাঝি লাফ দেওয়ার জন্য মাঝি তার পা দিয়ে নৌকার উপর বল প্রয়োগ করেছে, এবং সঙ্গে সঙ্গে নৌকাটি মাঝির উপর বল প্রয়োগ করেছে। সুতরাং এখানে যখন মাঝি নৌকার উপর বল প্রয়োগ করেছে পিছন দিকে, তখন নৌকাটি পিছন দিকে গতিশীল হয়েছে, এবং নৌকাটি যখন মাঝিকে সামনের দিকে বল প্রয়োগ করেছে মাঝির উপর, তখন মাঝি সামনের দিকে গতিশীল হয়েছে। একইভাবে যখন দুইজন খেলোয়াড় ফুটবল খেলার সময় দুইজন খেলোয়াড় যখন বল মারতে গিয়ে একজন খেলোয়াড় অন্য দলের বিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে যখন সংঘর্ষ হয়ে যায়, তখন এক পক্ষের দলের খেলোয়াড় অন্য পক্ষের অন্য দলের খেলোয়াড়ের সঙ্গে যখন সংঘর্ষ হয়, তখন প্রথম খেলোয়াড়জন দ্বিতীয় খেলোয়াড়ের উপর যে বল প্রয়োগ করে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় খেলোয়াড়ের দ্বারাও প্রথম খেলোয়াড়ের উপর বল প্রয়োগ হয়। সেজন্য যখন দুইজন খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ হয়, তখন দুইজন খেলোয়াড়ই আঘাতপ্রাপ্ত হয়। অর্থাৎ এখানে সবসময় কি হয়? বল একসঙ্গে এক জোড়া বল ক্রিয়াশীল হয়, দুইটি বল ক্রিয়াশীল হয়। এখানে একটি বল ক্রিয়াশীল হয় না, দুইটা বল ক্রিয়াশীল হয়, এবং প্রথম যে বল ক্রিয়াশীল হয় সেটা হচ্ছে ক্রিয়া, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে বল প্রয়োগ হয় প্রথম বস্তুর উপর সেটা হচ্ছে প্রতিক্রিয়া। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেহেতু এখানে একজন অন্যজনের উপর বল প্রয়োগ করেছে, একটা বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করেছে, সঙ্গে সঙ্গে সেই দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করেছে, এবং যে বল প্রয়োগ করেছে সেই বলের পরিমাণ হচ্ছে সমান, কিন্তু দুইটার দিক হচ্ছে বিপরীত। যেমন এখানে দুইটা বস্তু যখন রাখা হয়েছে, এই প্রথম বস্তুটা যখন দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করবে, সেই বলের দিক যদি একদিকে হয়, তখন তার ঠিক বিপরীত দিকে হবে দ্বিতীয় বস্তুর দ্বারা প্রয়োগ করা বল। অর্থাৎ প্রয়োগ করা বল দুইটার পরিমাণ সমান হবে, কিন্তু একটা আরেকটার বিপরীত দিকে হবে। এবং প্রথম যে বল প্রয়োগ হয়েছে সেটাকে আমরা আগেও বলেছি সেটা ক্রিয়া, এবং দ্বিতীয় বস্তুটির দ্বারা প্রয়োগ করা বল হচ্ছে প্রতিক্রিয়া। এখন যখন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয় বা একটা বস্তু আরেকটা বস্তুর উপর যখন বল ক্রিয়া করে,
তখন যেহেতু দুইটা বস্তুর উপরই বল প্রয়োগ হয়, আমরা জানি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ হলে বলটির ত্বরণ সৃষ্টি হয়। তো এক্ষেত্রে কিন্তু যদিও দুইটা বস্তুর উপর প্রয়োগ করা বলের পরিমাণ সমান, কিন্তু দুইটা বস্তুর ত্বরণের পরিমাণ কিন্তু সমান হবে না। কারণ ত্বরণ সমান হবে না, তার কারণ হচ্ছে দুইটা বস্তুর কিন্তু ভর সমান নাও হতে পারে। তো যেহেতু ত্বরণ ভরের উপরও নির্ভরশীল, সুতরাং দুইটা বস্তু ভিন্ন ভিন্ন ভরযুক্ত যদি হয়, তাহলে দুইটা বস্তুর উপর প্রয়োগ করা বল সমান হওয়া সত্ত্বেও দুইটা বস্তুর ত্বরণের পরিমাণ কিন্তু সমান হবে না। তাহলে আমরা এখান থেকে যে নিউটনের তৃতীয় গতিসূত্র সেটা যে সংজ্ঞাবদ্ধ করা হয়, নিউটনের তৃতীয় গতিসূত্র এইভাবে সংজ্ঞাবদ্ধ করা হয় যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া হয়, তাহলে যখন একটি ঘোড়া একটা গাড়িকে টানে, তখন ঘোড়াটি গাড়ির উপর বল প্রয়োগ করে এবং বিপরীত দিকে গাড়িটিও ঘোড়ার উপর বল প্রয়োগ করে। তাহলে এখানে ঘোড়াটি গাড়ি সহ স্থানান্তরিত হওয়ার কথা ছিল না, কারণ দুই দিকে যেহেতু বিপরীতমুখী বলের পরিমাণ যেহেতু সমান, সুতরাং ঘোড়া যে বলে গাড়িটিকে টানছে, গাড়িও সেই একই বলে ঘোড়াকে টানছে। সুতরাং ঘোড়া গাড়ি সহ সামনের দিকে যাওয়ার কথা ছিল না। তারপরও দেখা যায় যে ঘোড়া গাড়ি সহ সামনের দিকে চলে যেতে সক্ষম হয়। তো এটা কিভাবে হয়? তো এখন এই ঘোড়াটি যখন গাড়িটাকে টানতে চেষ্টা করে, তখন ঘোড়া তার পায়ের দ্বারা মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করে এবং এই তির্যকভাবে প্রয়োগ করা বল দুইটা অংশে বিভক্ত হয়। একটা অংশ হচ্ছে আনুভূমিক এবং একটা অংশ হচ্ছে উলম্ব। তো একটা অংশ গাড়ির ওজনকে প্রশমিত করে এবং অন্য অংশটি ঘোড়াকে সামনের দিকে যেতে সাহায্য করে। তাহলে এখান থেকে আমরা যে কোয়েশ্চনগুলো পেয়েছি, সেই কোয়েশ্চনগুলো একটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লিখো। আমরা আনসার লিখব যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ইহাই নিউটনের তৃতীয় গতিসূত্র। এবং 2 নম্বর হচ্ছে যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয়, তাহলে একটি ঘোড়া একটি গাড়িকে কিভাবে টানে। তো সেটার আনসার আমরা লিখব যে ঘোড়া যখন গাড়িটাকে টানে, তখন ঘোড়া তার পায়ের দ্বারা মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করে এবং এই তির্যকভাবে প্রয়োগ করা বল দুইটি অংশে বিভক্ত হয়, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব, এবং একটা অংশ গাড়ির ওজনকে প্রশমিত করে এবং অন্য অংশ ঘোড়াকে গাড়ি সহ সামনের দিকে যেতে সাহায্য করে।